প্রতি বছর পরিবেশ দিবস আসে আর কিছু সুনির্দিষ্ট কর্মসূচি পালনের মধ্যে দিয়ে তা চলে যায়, কিন্তু মূল কি কাজটি হয়, অর্থাৎ পরিবেশ সুরক্ষায় কার্যকর কিছু হয় না। কঠিন বাস্তবতা হলো পরিবেশ পরিবর্তনের ভয়ানক প্রভাব পৃথিবী প্রত্যক্ষ করছে। পৃথিবীর অস্তিত্ব মারাত্মক হুমকিতে। তা থেকে মুক্ত হওয়া সম্ভব কিনা তা অনিশ্চিত, এমনটি বলছেন বিজ্ঞানীরা। তারা আরও বলছেন, মানুষ পৃথিবী নামক গ্রহে আর কতদিন বসবাস করতে পারবে তা অনিশ্চিত। পৃথিবীর দূষণ মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছে গেছে। পরিবেশের সব কয়েকটি উপাদান, জল, বায়ু, মাটি, আলো এবং শব্দ দূষণ ঘটছে মারাত্মকভাবে। পৃথিবীতে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি, অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে গাছ কেটে দালান কোঠা নির্মাণ, বনভূমি কমে যাওয়া, দ্রুত শিল্পায়ন, সার ও কীটনাশকের প্রচুর ব্যবহার, প্রচুর গাড়ির ব্যবহার এবং সেগুলোতে জ্বালানি হিসেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সিএফসি গ্যাসের কারণে ওজোন স্তরের ক্ষতি, মানুষের জীবনচরণে পরিবর্তন, হিমবাহ গলে যাওয়ার ফলে সাগরের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি নানা কারণ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পৃথিবীর পরিবেশ আর স্বাভাবিক নেই। অথচ কথা ছিল পরিবেশ ও প্রকৃতির জন্য সহায়ক হবে মানুষ, কারণ তাকে পরিবেশের মধ্যেই বাঁচতে হয়, তার বাঁচার মতো করে পরিবেশকে রাখতে হয়। পরিবেশকেই জীববৈচিত্র্যের ভাণ্ডার, জীবন শক্তির ধারক বাহক এবং ভবিষ্যতের আশ্রয় হিসেবে বিবেচনা করা হয়। যা প্রতিকূল হলে মানুষসহ অন্যান্য উদ্ভিদ ও প্রাণী জীবনের বিকাশ হবে বাধাগ্রস্ত এবং জীবের ধ্বংস ও বিনাশ হবে অবশ্যম্ভাবী। অদূর ভবিষ্যতে মানব সভ্যতাকে পরিবেশগত বিশাল সংকটের মধ্যে পড়তেই হবে, এতে কোনো সন্দেহ নেই। পরিবেশগত এই সংকট আজ বিশ্বের কোটি কোটি মানুষের জন্য আতঙ্ক সৃষ্টি করেছে। এর থেকে পরিত্রাণের উপায় কি? মানুষ হঠাৎ নিজেকে বদলে ফেলবে এমনটি ভাবা বোকামির মতো কাজ। মানুষ নদী দখল করবে না, পলিথিন ব্যবহার বন্ধ করবে, এসব হবে বলে মনে হয় না। মানুষ বনভূমি উজাড় করছে নির্বিচারে, কৃষিজমি ভরাট করে অট্টালিকা গড়ছে, পরিবেশের সহায়ক উপাদান বিনষ্ট করছে, অবাধে জলাভূমি ভরাট হয়ে নগরায়ন হচ্ছে, পরিবেশ হারাচ্ছে তার স্বরূপ। আসলে মানুষের খুব বেশি কিছু করারও নেই এই ভয়ঙ্কর দুঃসময়ে। এখন করার আছে বিশ্ব নেতৃত্বের। তারা অতি জরুরি ভিত্তিতে প্রতিটি দেশে কঠিন আইন প্রণয়ন করতে পারে পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায়। মানুষ এখন অসহায় হয়েই নিজেকে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে। উত্তর আধুনিক বিশ্বে বাঁচার সব রকমের কলাকৌশল রপ্ত করতে পারে। বলা চলে বিশ্ব নাগরিকরা তাই করছে। অভিযোজনের চেষ্টা করছে সবাই, অতিবৃষ্টি বা অনাবৃষ্টিতে টিকে থাকছে। এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপদ্য ছিল একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন। সত্যিই প্রকৃতির সাথে টেকসই জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। একটা সুস্থ প্রকৃতি আমাদের দীর্ঘায়ুর জন্য সহায়ক হয়। সুতরাং প্রকৃতির ঐক্যতান গুরুত্বপূর্ণ। জাতিসংঘের এক প্রতিবেদন প্রকাশিত তথ্যে জানা যায়, প্রাকৃতিক দুর্যোগের ঘটনা বৃদ্ধিতে কোটি কোটি মানুষের জন্য বিশ্ব বসবাসের অযোগ্য নরকে পরিণত হয়ে উঠেছে। জাতিসংঘের মতে আগামী 1 দশকে পৃথিবীর জন্য তাপপ্রবাহ এবং খরা সবচেয়ে বড় হুমকি হয়ে আছে। সংস্থাটি বলেছে, শুধুমাত্র 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত ভূমিকম্প, সুনামি এবং হারিকেন সহ বিশ্বে বড় ধরনের 7,348টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। দ্য হিউম্যান কস্ট অফ ডিজাস্টার 2009 থেকে 2019 শিরোনামের এই প্রতিবেদনে জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধির এক রেকর্ড 1980 থেকে 1999 সালের চেয়ে প্রায় দ্বিগুণ। ওই সময় বিশ্ব 4,212টি প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল। এই তো দেখছেন জাপানে ভয়ঙ্কর সুনামি, কিছুদিন আগেই আমেরিকাতে হারিকেন। এই সমস্ত ঘটনা আমরা দেখতেই থাকছি। এবং শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশ না, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের হারিকেন, টর্নেডো, বিভিন্ন রকমের যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ সেগুলো আমরা দেখছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত কারণে ঘূর্ণিঝড়, ভারতেও তাই, বন্যা, এমনকি বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানি ঘটছে, মানুষের সম্পদের বিনষ্ট ঘটছে, স্থানচ্যুতি ঘটছে এবং জীবিকার পরিবর্তনে মানুষের জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ছে। অনেক আগে থেকেই একটি বিষয়
দেশে দেশে লক্ষ্য করা যাচ্ছে। আগের মতো শীত গরম বর্ষা শরৎ ধরা দেয় না। প্রকৃতি কেমন যেন বদলে গেছে। আবহাওয়া কিংবা জলবায়ুর এমন বদলের চরিত্র অনেক বছর আগে থেকেই শুরু হয়েছে। ষড়ঋতুর এই দেশে এখন 6টি ঋতু আলাদা করা অত্যন্ত কষ্টসাধ্য। শীতের সময়ে খুব অল্প সময় শীত অনুভূত হয়। যখন গরম আসার কথা তখন শীত থাকে। অতিবৃষ্টি অনাবৃষ্টি তো লেগেই আছে। প্রকৃতি তার চরিত্র পাল্টাচ্ছে। বিভিন্ন খবরে জানা যায় বিশ্বের 40% কার্বন নিঃসরণকারী দেশ হলো চীন ও আমেরিকা, আর সঙ্গে ভারতবর্ষ। আমরা মূলত একরকম বড় বড় শিল্পোন্নত দেশের কার্বন উৎপাদনের ফলে পরিবেশ বিপর্যয়ের শিকার। তার সাথে রয়েছে নিজেদের ভারসাম্যহীনতা। বিভিন্ন দেশে পরিবেশ সুরক্ষায় বেশ কয়েকটা আইনও রয়েছে। সেসব আইনের আওতায় সাজাও হয়, কিন্তু দূষণের মাত্রা কি কমছে না? কোনোদিনই কমেনি। এর প্রধান কারণ সচেতনতা। আমরা নিজেদের স্বার্থ নিয়েই পড়ে আছি, ভয়ঙ্কর ভবিষ্যৎ নিয়ে কেউ ভাবছে না। বিশ্ব ব্যাংক প্রকাশিত শহরাঞ্চলে পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে বছরে যত মানুষের মৃত্যু হচ্ছে পরিবেশের জন্য, তাদের 28% মারা যাচ্ছে পরিবেশ দূষণজনিত নানান রোগের কারণে। আর শহরাঞ্চলে নানা দূষণের কারণে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 50,000 কোটি টাকারও বেশি। উন্নত বা অনুন্নত দেশ কেউই প্রভাব থেকে বাদ যাচ্ছে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ দেশগুলোর একটি, তার সঙ্গে ভারতবর্ষ। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাণহানি ঘটার পাশাপাশি বাস্তুচ্যুত হচ্ছে অগণিত মানুষ। সেই সব মানুষ শহরমুখী হওয়ার কারণে চাপ বাড়ছে শহরের উপর। ঘূর্ণিঝড়, বন্যা, কালবৈশাখী, জলোচ্ছ্বাস, টর্নেডো সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত, সঙ্গে বাংলাদেশ এবং ভারতবর্ষ। দূষণ ও স্বাস্থ্য বিষয়ক ল্যান্ডসেট কমিশনের নতুন এক গবেষণায় দেখা গেছে, ক্রমবর্ধমান বায়ু দূষণ ও সীসার বিষক্রিয়ায় 2015 সাল থেকে প্রতি বছর প্রায় 90 লাখ মানুষ মারা গেছে। তাদের প্রায় 3/4 মারা গেছে বায়ু দূষণে। অনলাইন জার্নাল ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথে প্রকাশিত এই গবেষণায় আরও দেখা গেছে, সারা বিশ্বে প্রতি 6 জনের একজন দূষণের কারণে মারা গেছেন। দূষণের কারণে মৃত্যুর হার গত 2 দশকে 66% বৃদ্ধি পেয়েছে। এদিকে এসডিজির 241টি নির্দেশনার মধ্যে 25টি পরিবেশ সংক্রান্ত, অথচ জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনের যে নেটওয়ার্কের প্রতিবেদন 2021 অনুযায়ী এসডিজি অর্জনে 165 দেশের মধ্যে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থান যথাক্রমে 109, 120 ও 129তম। বিগত প্রায় 1 শতাব্দীতে কয়েকশো প্রজাতির প্রাণী ও গাছপালা নিশ্চিহ্ন হয়ে গেছে। হারিয়ে যাচ্ছে নির্মল ও বিশুদ্ধ বাতাস, শুদ্ধ ও সুপেয় জল, মাটির উর্বরা শক্তি, সবুজ ভূমি, বিস্তীর্ণ অরণ্য, অবারিত গাছপালা, বাস্তুতন্ত্রের ভারসাম্য, তাপমাত্রা ও বৃষ্টির মৌসুমিগত পরিচালন ইত্যাদি। সাম্প্রতিক সময়ে করোনা মহামারী আমাদের উপলব্ধি করতে শিখিয়েছে অক্সিজেন গ্রহণের মূল্য এবং বেঁচে থাকার জন্য তার অপরিহার্যতা। বর্তমানে নগরের শব্দদূষণ এক অসহনীয় মাত্রায় পৌঁছেছে। বিভিন্ন শহরে এবং দেশের বিভিন্ন নগরীতে, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও উৎপাদিত শব্দ সহনীয় মাত্রা 50 ডেসিবেলের অনেক উপরে থাকছে। ফ্রন্টিয়ার্স 222 নয়েজ ব্লেজেস অ্যান্ড মিসম্যাচেস প্রতিবেদন দেখা যায়, শব্দ দূষণের তালিকায় রাজধানী বিভিন্ন অবস্থান প্রথম তালিকায় থাকে। 5 শহরের মধ্যে দিল্লি, কলকাতা, রাজশাহী, ঢাকা এগুলো পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত প্রতিবেদন 2020-এ দেখা যায় 2017 সালে PM 2.5-এর কারণে প্রায় 64,000 মানুষ প্রাণ হারিয়েছে শুধু বাংলাদেশে। গ্রিন পিসের বায়ু দূষণ প্রতিবেদন 2021 অনুযায়ী বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের মধ্যে বাংলাদেশ প্রথম, আর সবচেয়ে দূষিত বায়ুর শহরের মধ্যে ঢাকা তৃতীয়, প্রথম দিল্লি। পরিবেশ অধিদপ্তরের তথ্যানুযায়ী 2015-2019 পর্যন্ত সারা দেশে 59% ইটভাটা বেড়ে গেছে এবং সংখ্যায় 4,959টি থেকে 8,033টি হয়েছে। এর মধ্যে 2,837টির পরিবেশ বান্ধব প্রযুক্তি শুধু বাংলাদেশেই। পরিবেশগত ছাড়পত্র নেই 2,513টির কোনোটিতেই নেই। শুধু
একটা জেলার এখানে অপশান দেওয়া হয়েছে, যা ঢাকার বায়ু দূষণের 58% উৎস হিসেবে ভূমিকা রয়েছে। এইসব ইটভাটা থেকে মাটি পোড়ানো ধোঁয়া পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ, বন উজাড় ও ভূমিক্ষয়ের প্রভাবে জীবকুলে নানাবিধ ক্ষতি ও রোগের সৃষ্টি হয়েছে। এটা ছিল শুধু ঢাকার একটা রিপোর্ট, কিন্তু আমাদের ভারতবর্ষ এবং পার্শ্ববর্তী বিভিন্ন কান্ট্রির রেকর্ডগুলো আরও অনেক বেশি। ক্রমবর্ধমান নগরায়ন ও শিল্পায়নে ব্যবহৃত ইটের প্রধান কাঁচামাল হলো মাটি, এবং ইটভাটাগুলো কৃষিজমির পাশে অবস্থান নিয়ে কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করে, যা আমাদের পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য একটা প্রধান হুমকি। কৃষিজমির উপরিভাগের বা টপ সয়েলের 6 ইঞ্চি পরিমাণ মাটি সরানো হলে তা মাটির উর্বরা শক্তি কমিয়ে দেয়, অথচ ক্ষেত্র বিশেষে ইটভাটাগুলো 18 থেকে 22 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে নিচ্ছে। এই ইটভাটাগুলোকে পরিবেশ বান্ধব করতে না পারলে বায়ু দূষণ থেকে শিগগিরই মুক্তি মিলবে না। বেসরকারি সংস্থা উন্নয়ন অন্বেষণের এক গবেষণা বলছে, একসময় বাংলাদেশ অংশে সুন্দরবনের বিস্তার ছিল 17,000 বর্গ কিলোমিটার, যা এখন 6,467 বর্গ কিলোমিটার। এটা একটা রিপোর্ট, কিন্তু অন্যান্য দেশের রিপোর্ট যদি দেখি সেটা কী হারে কমতে লেগেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে, সারা দেশে প্রায় 257,000 একর বনভূমি দখল হয়ে গেছে। প্রায় 161,000 প্রভাবশালী ব্যক্তি প্রতিষ্ঠান এইসব বনভূমি জবরদখল করে রেখেছে। বনের জমি দখল করে ঘরবাড়ি নির্মাণ, কৃষিকাজ থেকে শুরু করে তৈরি করা হয়েছে শিল্প কারখানা। বিভিন্ন সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ প্রায় অনেক লক্ষ হেক্টর, যা দেশের মোট আয়তনের প্রায় একটা বড় শতাংশ নিয়ে রেখেছে। এর মধ্যে বন অধিদপ্তর নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ আরও অনেক বেশি। সরকারের পক্ষ থেকে আশাব্যঞ্জক তথ্য রয়েছে। সরকারি গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বর্তমানে বিভিন্ন দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেশের মোট আয়তনের 22%-এরও বেশি, যা 2025 সালের মধ্যে 24% উন্নীত করার পরিকল্পনা নিয়ে ইতিমধ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সংরক্ষণে নানাবিধ পদক্ষেপ নিয়েছে, যার ফলে বৃক্ষ সম্পদের পরিমাণও বাড়ছে। 2019 সালে প্রকাশিত জাতীয় বন জরিপে তথ্য মতে সুন্দরবনে মোট কার্বন মজুতের পরিমাণ 139 মিলিয়ন টন, যেখানে 2009 সালে পরিচালিত জরিপ অনুসারে এর পরিমাণ ছিল 107 মিলিয়ন টন। অপরদিকে ক্রমবর্ধমান উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ গলে জলে পরিণত হচ্ছে, অবমুক্ত হচ্ছে নতুন নতুন অণুজীব। যথেচ্ছ নদী দূষণের পাশাপাশি সমুদ্রে, নদীতে, জলাশয়ে মাছের সংখ্যা দিন দিন কমছে, বাড়ছে প্লাস্টিক বোতলের সংখ্যা। বিভিন্ন দেশের শহরের চারপাশে সব নদীর জল বহু আগেই তার স্বাভাবিক গুণাগুণ হারিয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয় 1999 সালের 19 এপ্রিল সেন্ট মার্টিন এবং বিভিন্ন সৈকতসহ দেশের বিভিন্ন এলাকায় সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। এখানে বিভিন্ন কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, আচারের প্যাকেট, পলিথিন, ক্যান, চায়ের কাপ, স্ক্রু, বিস্কিটের প্যাকেট, মাছ ধরার জালের টুকরো, নাইলনের দড়ি সহ বিভিন্ন অপচনশীল বর্জ্য বিভিন্ন সৈকতে দেখা যাচ্ছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন দেশের নগর অঞ্চলগুলি বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার 2005 সালে 3 কেজি ছিল, কিন্তু 2020 সালে তা 3 গুণ বেড়ে 9 কেজি হয়ে গেছে। এনভায়রনমেন্ট ইন্টারন্যাশনাল জার্নালের এক প্রতিবেদন বলছে, মানুষের শরীরে মাইক্রোপ্লাস্টিক বাতাসের পাশাপাশি খাদ্য ও পানীয়ের মাধ্যমেও ঢুকতে পারে। উপরন্তু খাদ্যের সাধারণ স্বাদ, পুষ্টি ও গুণাগুণের মধ্যে ভেজাল মিশ্রণ ও অনন্য পায় হয়ে তা গ্রহণ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক গ্রাউন্ড ওয়েসেল প্রতিবেদন আশঙ্কা করা হচ্ছে 2030 সাল নাগাদ পৃথিবীব্যাপী পরিবেশের বিপর্যয় শুরু হওয়ার আশঙ্কা রয়েছে, যা ভয়াবহ রূপ নিতে পারে 2050 সাল নাগাদ। এ সময় দক্ষিণ এশিয়ার জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে অভিবাসিত হবে প্রায় 4 কোটি মানুষ, এবং যার অর্ধেকই হবে বাংলাদেশ এবং ভারত সীমান্তে। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশ এবং ভারত বহুমাত্রাতিকতা দৃশ্যমান হচ্ছে। বারবার বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের সম্মুখ বিপদ সম্পর্কে বিজ্ঞানীরা সতর্ক সংকেত দিলেও ধনী দেশগুলির বাণিজ্য ও
ও অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিযোগিতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য তা কাজে আসছে না। বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের অভিশাপ থেকে বিশ্বকে বাঁচাতে হলে উন্নত ও উন্নয়নশীল অর্থনৈতিক শক্তিগুলোর পরিবেশ সংরক্ষণের পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতিযোগিতায় নমনীয় হতে মনোযোগী হওয়া প্রয়োজন। বাস্তুসংস্থান ও খাদ্যচক্র সংরক্ষণ, খাদ্যাভ্যাস ও জীবন প্রণালীতে পরিবর্তন ও কৃষি ব্যবস্থাকে পরিবেশ বান্ধব করে মানুষের মানবিক নৈতিক পরিবেশগত মূল্যবোধ সুরক্ষায় সচেষ্ট হওয়া এখন বেঁচে থাকার জন্য অতি প্রয়োজনীয় দাবি। পরিশেষে বলি, পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় প্রতিটি নাগরিককে ভাবতে হবে, না হয় এক অনিশ্চিত সময়ের সাক্ষী হবে সবাই। সময় থাকতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ খুব জরুরি। ধন্যবাদ।